আজ আমরা বাংলা থিয়েটারের এমন এক মাইলফলক নিয়ে কথা বলবো যেটা কিনা একটা খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী গল্প দিয়ে পুরো একটা শৈল্পিক প্রথাকেই চ্যালেঞ্জ করে বসেছিল। এই একটাই প্রশ্ন, আর এটাই কিন্তু সেলিম আলদিনের সেই বিখ্যাত ১৯৮৩ সালের টেলিভিশন নাটক চাকার একেবারে মূল কথা। তো চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। নাটকটার শুরুটা দেখলে মনে হবে খুব সাদামাটা, কিন্তু এর পেছনের গল্পটা মানে প্রেক্ষাপটটা বেশ ভয়ঙ্কর। ভাবুন একবার, ঈদের দিনে নাটকটা প্রথম দেখানো হয়েছিল, কিন্তু চাকা মোটেও কোনো উৎসবের নাটক ছিল না, বরং এটা দর্শকদের সামনে তুলে ধরেছিল একটা কঠিন, একটা দার্শনিক যাত্রার গল্প। খোলা মাঠ, কাদামাখা পথ, এই সব কিছুর মধ্যে দিয়ে ওদের যাত্রাটা একটা সময়ে গিয়ে এক ভয়ঙ্কর কষ্টের খোঁজে পরিণত হয়। ওরা আসলে এমন একটা জায়গা খুঁজছিল যেখানে লাশটাকেও গ্রহণ করবে, এমন একটা জায়গা যাই দায়িত্বটা নিতে রাজি হবে। কিন্তু গল্পটা শুধু এই যাত্রার মধ্যেই সীমাবদ্ধ না, এর চেয়েও অনেক বড় কিছু। আসল ব্যাপারটা কি জানেন? ওই যে লাশটা, ওটা নিজেই আসলে একটা প্রতীক। মানে এই লাশটা যেন রাষ্ট্রের সব ব্যর্থতার একটা শরীরী বোঝা হয়ে ওঠে। প্রাতিষ্ঠানিক যে উদাসীনতা, তার বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ। নাটকে একজন সরকারি কর্মকর্তা আছেন যিনি সাহায্য করতে সরাসরি না করে দেন। তার মুখের এই একটা কথাই কিন্তু পুরো নাটকের মূল সুরটা ধরে ফেলে। ওই যে ঠান্ডা আমলাতান্ত্রিক জটিলতা যার সমালোচনা করা হয়েছে, সেটাই একটা লাইনেই স্পষ্ট। সেলিম আলদিন চাকা লিখেছিলেন একটা গণ অভ্যুত্থানের ঠিক পরেই। সেই সময়ের যে মোহভঙ্গ, যে হতাশা, সেটাই ছিল এর প্রেক্ষাপট। তিনি দেখেছিলেন কিভাবে শহীদদের আত্মত্যাগগুলো সব রাজনৈতিক ঝগড়াঝাটির মধ্যে হারিয়ে যাচ্ছে। তো এই অসাধারণ গল্পটা বলার জন্য সেলিম আলদিন কিন্তু গতানুগতিক কোনো পথ ধরেননি। তিনি বরং সম্পূর্ণ নতুন একটা ধারার জন্ম দিয়েছিলেন। চলুন এবার দেখা যাক সেই নতুন ধারাটা আসলে কি ছিল। তো প্রশ্নটা হল, চাকা যদি সংলাপ নির্ভর আর 10টা সাধারণ নাটকের মতো না হয়, তাহলে এটা আসলে কি? সেলিম আলদিনের নাম দিয়েছিলেন কথানাট্য। সোজা কথায় বর্ণনার মাধ্যমে যে নাটক বলা হয়। আর এই ধারণাটা কিন্তু তিনি এনেছিলেন আমাদের হাজার বছরের পুরনো দেশীয় ঐতিহ্য থেকে। এটা ছিল একটা সরাসরি প্রত্যাখ্যান। কোন জিনিসটার? ওই যে ইউরোপীয় নাটকের মডেল, যেটা শুধু সংলাপের উপর নির্ভর করে চলত আর ঔপনিবেশিক আমল থেকে আমাদের মঞ্চ দখল করে রেখেছিল, সেটার বদলে তিনি সম্পূর্ণ বাঙালি একটা কিছু তৈরি করতে চেয়েছিলেন। আর চাকাতে ঠিক এই জিনিসটাই আমরা দেখি। নাটকের পরিবেশটা কেমন, চরিত্রদের মনের ভেতর কি চলছে, তাদের মুড, এই সব কিছুই কিন্তু সংলাপ দিয়ে নয়, বরং বর্ণনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন এই যে নতুন একটা স্টাইল, এটা কিন্তু শুধু স্টাইলের জন্যে করা হয়নি। এর পেছনে ছিল একটা খুব গভীর শৈল্পিক দর্শন। সেলিম আলদিন মনে করতেন শিল্পের বিভিন্ন মাধ্যমের মধ্যে কোনো দেয়াল থাকতে পারে না। মানে এই যে আমরা বলি এটা উপন্যাস, ওটা কবিতা, সেটা নাটক, এই ভাগাভাগিটাই তার কাছে কৃত্রিম মনে হতো। তার যে তত্ত্ব, যেটাকে তিনি বলতেন দ্বৈতাদ্বৈতবাদ, সেটার মূল কথাই ছিল এটা: উপন্যাস, কবিতা আর নাটক, এই সবগুলোকে মিশিয়ে একটা অখণ্ড শক্তিশালী শিল্প তৈরি করা। তিনি নিজেই বলেছেন তিনি চাইতেন তার নাটক যেন নাটকের গণ্ডি পেরিয়ে অন্য শিল্পের জগতে পৌঁছে যায়। তার কাছে একটা নাটক হতে পারত একটা সৃষ্টিশীল বিশ্বকোষের মতো, যেখানে গল্প, গান, নাচ, সমাজ সব কিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে, অনেকটা আমাদের পুরনো মহাকাব্যগুলোর মতো। তাহলে এত সবকিছুর পর প্রশ্ন আসতেই পারে, এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ চাকা শুধু একটা নাটক ছিল না, এটা ছিল, বলা যেতে পারে, সাংস্কৃতিক স্বাধীনতার একটা ঘোষণাপত্র। সলিম আলদিন তার সারাটা জীবনই উৎসর্গ করেছিলেন একটা খাঁটি বাংলার নাট্যভাষাকে নতুন করে খুঁজে বের করার জন্য, তাকে আবার বাঁচিয়ে তোলার জন্য। এমন একটা ভাষা যেটা আমাদের হাজার বছরের পুরনো শিকড়কে সম্মান জানাবে। আর চাকা নাটকটা এই দর্শনের সবচেয়ে বড় প্রমাণ। একটা আধুনিক গল্প, অথচ বলা হচ্ছে একটা প্রাচীন বর্ণনাত্মক আঙ্গিকে। এটা দেখিয়ে দিয়েছে যে আজকের দিনের রাজনৈতিক বা সামাজিক সমস্যা নিয়ে কথা বলার জন্য বাইরের থেকে কোনো শৈল্পিক রীতি ধার করার দরকার নেই। আমাদের নিজেদের রীতি ব্যবহার করেই সেটা আরও অনেক জোরালোভাবে করা সম্ভব।
নাটকের শেষে কিন্তু ওই লাশটার কোনো ঠিকানা পাওয়া যায় না। চাকা সেই দায়িত্বের বোঝাটা দর্শকদের ওপরেই চাপিয়ে দিয়ে শেষ হয়। আর ঠিক এখানেই নাটকটা আমাদের সবাইকে একটা যৌথ নৈতিকতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এমন একটা প্রশ্ন যা ১৯৮৩ সালে যতটা সত্যি ছিল, আজও ঠিক ততটাই।